ওয়েলকাম স্টুডেন্ট। তো আজ আমরা পড়ব জল, স্থল এবং বাতাস। তো প্রথমে আমরা বাতাস থেকে শুরু করব। দেখো, পৃথিবীর উপরে আমরা যত ধীরে ধীরে উপরে উঠতে থাকবো, আমরা যদি গ্যাস বেলুন কিংবা কোনো জাহাজ, উড়োজাহাজ, প্লেন বা রকেটে করে উপরে উঠি, তাহলে দেখতে পাবো প্রথম 1-2 কিলোমিটার পর্যন্ত তো ঠিক আছে, 12 কিলোমিটার পর্যন্ত ঠিক আছে, কিন্তু যদি আমরা 80 কিলোমিটার পর্যন্ত যাই, তখন দেখব নিচের যে ঘন নীল আকাশ ছিল এটি কোথায় হারিয়ে গিয়েছে, একটা কালো আকাশে পরিণত হয়েছে। 80 কিলোমিটারের উপরে আমরা আর কিছুই দেখতে পাবো না। এখানে প্রশ্নটা হচ্ছে যে যে নীল আকাশটা ছিল এটা গেল কোথায়? নীল আকাশটাই বা কেন ছিল? নীল রঙই বা কেন হলো? এর উত্তর সিম্পল। বায়ুমণ্ডলে রয়েছে অসংখ্য ধূলিকণা। এই ধূলিকণার মধ্যে সূর্যের আলোর বিচ্ছুরণ ঘটে। এই বিচ্ছুরণের সময় নীল আলোর বিচ্ছুরণ সবথেকে বেশি ঘটে, সেই জন্য মহাকাশ নীল দেখায়। এবার যখন আমরা 80 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাব, তখন বায়ুমণ্ডলে ধূলিকণার পরিমাণ কমে যাবে। এবার ধূলিকণা না থাকার জন্য আলোরও বিচ্ছুরণ ঘটবে না। এবার আলোর বিচ্ছুরণ যদি না ঘটে, তাহলে নীল রঙের বিচ্ছুরণ ঘটবে না, যার জন্য মহাকাশ কালো দেখাবে। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো, পৃথিবী থেকে যদি আমরা উপরের দিকে উঠি, 27 কিলোমিটার পর্যন্ত 97% বায়ুর অবস্থান আমরা লক্ষ্য করব। আর 10,000 কিলোমিটার পর্যন্ত আমাদের বায়ুমণ্ডল ধরে নেওয়া হয়। এই যে 27 কিলোমিটার পর্যন্ত 97% বায়ু রয়েছে, এই 97% বায়ুর মধ্যে 78% রয়েছে নাইট্রোজেন এবং অক্সিজেন রয়েছে 21%। আমরা যখন ধীরে ধীরে হায়ার ক্লাসে উঠব, তখন এই যে পার্সেন্টেজগুলো, এই পার্সেন্টেজগুলো এর 78 আর 21, এর তো 100 হলো না, এর বাকি যে পার্সেন্টেজগুলো আছে এগুলো আমরা ধীরে ধীরে জানবো। কিন্তু এখন যেহেতু আমরা ক্লাস 6-এ পড়ছি, ক্লাস 6-এ যে সমস্ত টপিকগুলো বা যে সমস্ত বিষয়গুলোর দেওয়া রয়েছে, যতটা দেওয়া রয়েছে টু দ্য পয়েন্ট আমরা এখন এখানে আলোচনা করব। প্রতিটা পয়েন্টই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়তে হবে। তাহলে আমরা কি পড়লাম? যে বায়ুমণ্ডলের 27 কিলোমিটারের মধ্যে 97% বায়ু উপস্থিত থাকে। এই 97% বায়ুর মধ্যে, মানে এই 97% বায়ুকে যদি 100% বায়ু ধরি, তার মধ্যে 78% নাইট্রোজেন এবং 21% রয়েছে অক্সিজেন। এবার দেখো, এবার যখন আমরা ধীরে ধীরে উপরে উঠব, দেখব সব কিছুরই প্রায় পরিবর্তন হচ্ছে। লেয়ারগুলোর মানে ব্যাপার এরকম যে প্রতিটা লেয়ারে কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করব আমরা। এবার এই পরিবর্তনগুলো কেমন দেখো, প্রতিটা লেয়ারই বা কেমন। আমরা যদি ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার পর্যন্ত উপরে উঠি, এই 16 কিলোমিটার উপরে উঠতে গিয়ে দেখব 10,000 মিটারে, মানে 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে যাচ্ছে। এবার 16 কিলোমিটার পর্যন্ত এই ঘটনাই ঘটবে। এবার এই পর্যন্ত এই স্তরটাকে বলা হবে ট্রোপোস্ফিয়ার। মানে যে উচ্চতা পর্যন্ত 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমে যাবে, সেই উচ্চতাকে বলা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এক কথায়, ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্তরটিকে বলা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, মানে প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে যায়। পরবর্তীতে আমরা যখন 50 কিলোমিটার পর্যন্ত উপরে উঠব, তখন যে স্তরটা দেখতে পাবো সেটাকে আমরা নাম দেব স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উষ্ণতা ধীরে ধীরে আবার বাড়তে থাকে। এবার এখানেই একটি গ্যাস দেখতে পাওয়া যায়, যেটা মোটামুটি 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে অবস্থান করে, যেটাকে আমরা বলি ওজোন গ্যাস। এবার এই ওজোন গ্যাসের একটি লেয়ার বা স্তর রয়েছে। এই ওজোন গ্যাস কী করে না, ওজোন গ্যাসের যে স্তর রয়েছে, এই ওজোন গ্যাসের স্তর সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে, আবার তার মধ্যে যে ক্ষতিকারক পদার্থগুলো, এগুলো পৃথিবীতে প্রবেশ করতে বাধা দেয়। পৃথিবীতে না আসার জন্য আমাদের জীবমণ্ডলে যে সমস্ত ক্ষতিগুলো হতো ওই রশ্মি থেকে, সেই ক্ষতির হাত থেকে আমরা বেঁচে যাই। তার মানে এই ওজোন গ্যাসের গুরুত্ব অনেক, একদমই তাই। এরপর আমরা যদি 80 কিলোমিটার পর্যন্ত উপরে উঠি, মানে 50 থেকে ধীরে ধীরে ট্রোপোস্ফিয়ার থেকে যদি 80 কিলোমিটার পর্যন্ত যাই, তাহলে দেখব এক্ষেত্রে সমস্ত উচ্চতায় কিন্তু ভূপৃষ্ঠ থেকে নেওয়া হচ্ছে। ভূপৃষ্ঠ থেকে 16, ভূপৃষ্ঠ থেকে 50, ভূপৃষ্ঠ থেকে 80। সেখানে দেখব ট্রোপোস্ফিয়ারের পর উষ্ণতা ধীরে ধীরে আবার কমতে থাকবে। কমতে কমতে 80 কিলোমিটার পর্যন্ত প্রচুর কমে যাবে। এই স্তরটাকে বলা হয় মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারকে বলা হয় বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর। পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে মেসোস্ফিয়ারে মানে কোন স্তরকে শীতলতম স্তর বলা হয়? মেসোস্ফিয়ারকে। এরপর 300 কিলোমিটার পর্যন্ত স্তরটাকে বলা হবে থার্মোস্ফিয়ার এবং আয়োনোস্ফিয়ার। এই স্তরে আবার উষ্ণতা বাড়তে থাকে। এবার এই স্তরে কি হয়, যে
ইয়েগুলো গিয়েছিল, বেতার তরঙ্গগুলো আমরা পাঠাই, যেমন রেডিও চালানোর জন্য যে বেতার তরঙ্গগুলো আমরা পাঠাই, সেই বেতার তরঙ্গগুলো আমরা পুনরায় সেই আয়নোস্ফিয়ারে ধাক্কা খেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে, যার জন্য আমরা রেডিওতে শব্দ শুনতে পাই। তারপরে বাকি যে পার্টটা রয়েছে, এই বাকি পার্টটাকে আমরা বলবো এক্সোস্ফিয়ার। এইখানেই উপগ্রহ, মহাকাশ স্টেশন এগুলো অবস্থান থাকে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছি। এখান থেকে কোনো ডিটেলস যদি কিছু চাও তাহলে একটা বইটা দেখতে পারো, বাকি সব কিছু মোটামুটি এখানেই রয়েছে, এর বাইরে কিছু নেই। ক্লাস 6-এর বইতে কিছু নেই, অন্য বইতে থাকতে পারে। এবার প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে কি হতো? তো বায়ুমণ্ডল না থাকলে প্রাণ, অক্সিজেন থাকতো না, আর অক্সিজেন যদি না থাকতো তাহলে প্রাণ, মানুষ থাকতো না। কার্বন ডাইঅক্সাইড যদি না থাকতো তাহলে গাছপালা থাকতো না। তার মানে প্রাণের অস্তিত্বই থাকতো না। আর কি হতো না, প্রচণ্ড গরম এবং প্রচণ্ড ঠান্ডা হতো। যদি কার্বন ডাইঅক্সাইড বা গ্রিনহাউস গ্যাসগুলো যদি না থাকতো, ভাবো একবার, গ্রিনহাউস গ্যাসগুলো যদি না থাকতো তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা কোনোদিনই 15 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতো না। যখন সূর্য আসতো, যখন সূর্য উঠতো, তখন দিনের বেলায় প্রচণ্ড গরম হতো, আর যখন সূর্য অস্ত যেত তখন রাতের বেলায় প্রচণ্ড ঠান্ডা হয়ে যেত। যে তাপটা আসলো, এই তাপটাকে ধরবে কে? কেউ ধরার নেই, কোনো বায়ুমণ্ডল নেই, কিচ্ছু নেই। তাহলে তাপটা তো আবার ফিরে যাবে মহাশূন্যে, যখনই ফিরে যাবে তখন প্রচণ্ড ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এটা হয় না। পৃথিবীর বায়ুমণ্ডলে রয়েছে গ্রিনহাউস গ্যাস, CO2, মিথেন, জলীয় বাষ্প। এগুলো পৃথিবীতে যে উষ্ণতা বা তাপটা প্রবেশ করলো, এই তাপটাকে ক্যাপচার করে রাখে, ধরে রাখে, যার জন্য শীতে, মানে ঠান্ডার, এই রাতের বেলায় আমরা যথেষ্ট গরম অনুভব করি। আর কি হতে পারে? যে উল্কাপাত। এবার আমরা জানি যে পৃথিবীতে যে উল্কা আসে, পৃথিবীর যে গ্রহাণুগুলো পৃথিবীর দিকে ছুটে আসে, এগুলো কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে ঘষা লেগে ধ্বংস হয়ে যায়। এবার যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে এটা কি হতো? পুরোটাই পৃথিবীতে এসে পড়তো। আর পৃথিবীতে এসে যদি পড়ে তাহলে মানুষের বা প্রাণের অস্তিত্ব কি থাকবে? একদমই থাকবে না। আশা করি বোঝা যাচ্ছে। এবার আমরা পড়বো স্থল। দেখো, প্রথম দিকে কিন্তু পৃথিবী একটা ছিল জ্বলন্ত গ্যাসীয় আগ্নেয়পিণ্ড। প্রায় 460 কোটি বছর আগে পৃথিবী একটি গ্যাসীয় আগ্নেয়পিণ্ড ছিল। বইতে এইভাবে লেখা আছে, অবশ্যই ছিল। এরপর ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হতে থাকে। ঠান্ডা হলেও পৃথিবীর বাইরের যে লেয়ারটা রয়েছে, এই লেয়ারটা তো ঠান্ডা হয়ে যায়, কিন্তু পৃথিবীর কেন্দ্রে কিন্তু উষ্ণতা এখনও 2000 থেকে 4000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে। মানে এখনও পৃথিবীর কেন্দ্র গরম রয়েছে। তাহলে ঠান্ডা গরম এর ভিত্তিতে সেই অঞ্চলের যে পদার্থগুলো রয়েছে সেগুলো পদার্থেরও অবস্থানগত কিছু প্রকৃতির পার্থক্য রয়েছে। যেমন যেগুলো ঠান্ডা সেগুলো কঠিন, যেগুলো বেশি গরম সেগুলো গলিত অবস্থায় থাকবে। এর উপর ভিত্তি করে পৃথিবীকে মোট তিনটি লেয়ারে ভাগ করেছে। যেটা একদম বাইরের স্তর সেটাকে আমরা বলবো ভূত্বক। এবার ভূত্বকের ভিতরে যে স্তরটা রয়েছে সেটাকে আমরা বলবো গুরুমণ্ডল, আর একদম কেন্দ্রে যেটা রয়েছে সেটাকে আমরা বলবো কেন্দ্রমণ্ডল। এই ভূত্বক একে আবার দুটো ভাগে ভাগ করি, একটাকে বলবো শিয়াল, একটাকে বলবো সীমা। দেখো, এইগুলো সমস্তটাই ডিটেলসে আরও পড়বো। 6, 7 রয়েছে, 8 রয়েছে, 9 রয়েছে, 10 রয়েছে, আমরা পড়বো। কিন্তু এখানে যেটা দেওয়া আছে আমরা সেটাই পড়ার চেষ্টা করি, কেমন? তাহলে ভূত্বককে আমরা ভাগ করেছি শিয়াল এবং সীমাতে। গুরুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করি, বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল। আর কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করেছি, বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল। মানে কেন্দ্রমণ্ডলের যেটা বাইরে রয়েছে সেটাকে আমরা বহিঃকেন্দ্রমণ্ডল, আর যেটা ভিতরে রয়েছে সেটা অন্তঃকেন্দ্রমণ্ডল। এবার এর মধ্যে শিয়াল, সীমা এবং গুরুমণ্ডলের উপরি অংশ মানে বহিঃগুরুমণ্ডল, এই তিনটা পার্ট নিয়ে তৈরি হয় শিলামণ্ডল, যেখানে মানুষের জীবন ধারণের সমস্ত উপকরণগুলো এখানে রয়েছে। যেমন জল আমরা এখান থেকেই পাই, ধাতু এবং খনিজ পদার্থ, কয়লা, প্রাকৃতিক গ্যাস, আমরা 9-এ কয়লা, প্রাকৃতিক গ্যাস এগুলো পড়বো। এবার এই জিনিসগুলো, হীরা, সোনা, এগুলো আমরা কোত্থেকে পাবো? সমস্তটাই কিন্তু আমরা শিলামণ্ডল থেকে পাই। এবার আমরা জল পড়বো। তাহলে জল আসলো কোত্থেকে? তো পৃথিবী যখন শীতল হচ্ছিল, ধীরে ধীরে ঠান্ডা হচ্ছিল, সেই সময় যে জলীয় বাষ্পগুলো তৈরি হয়েছিল, সেই জলীয় বাষ্পগুলো ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করলো। ঠান্ডা হওয়ার জন্য সে জলে পরিণত হলো। এবার জলগুলো বেশি, এবার এই জলগুলো যখন নতুন করে, হ্যাঁ দেখো, এবার জল, তাহলে জল আসলো কোত্থেকে?
তো পৃথিবী যখন শীতল হচ্ছিল, ধীরে ধীরে যখন শীতল হচ্ছিল, এবার সেই সময় যে জলীয় বাষ্পগুলো তৈরি হয়েছিল, এবার জলীয় বাষ্পগুলো ধীরে ধীরে শীতল হবে, শীতল হয়ে জলে পরিণত হবে। এবার এই জলগুলো যখন পতিত হবে ভূপৃষ্ঠে, তখন তৈরি হবে মহাসাগর বা সাগর। এবার এই সমস্তগুলো নিয়ে আমরা পড়ব বায়ুমণ্ডল। সারা পৃথিবীতে যতগুলো ভূমিভাগ রয়েছে, এই ভূমিভাগের মধ্যে ভূমিভাগকে যদি 100% ধরি, তাহলে দেখা যাবে যে 100%-এর মধ্যে 70%ই রয়েছে জল, মানে 4 ভাগের মধ্যে 3 ভাগই জল। এতটাই জল থাকার জন্য আমরা পৃথিবীকে বলি নীল গ্রহ, যেটা আমরা ছোটো থেকে পড়ে আসছি। মহাকাশ থেকে আমরা পৃথিবীকে নীল রঙের দেখাই। নীল রঙের কেন দেখাই? কারণ পৃথিবীতে 4 ভাগের মধ্যে 3 ভাগই জল, সেই জন্য আমরা পৃথিবীকে নীল দেখাই, এই জন্য আমরা পৃথিবীকে নীল গ্রহ বলি। এবার এই 70% জলকে যদি আমরা 100% ধরে নিই, এই 100%-এর মধ্যে 97% জলই রয়েছে সমুদ্রে, আর মাত্র 3% জল রয়েছে নদী, জলাশয় এবং হিমবাহে। মানে 100%-এর মধ্যে কাজের জল 3%। 3%-এর মধ্যে আমরা খাই মাত্র কয় পার্সেন্ট, যেটা আমরা পরবর্তীতে পড়ব অন্য ক্লাসে। এত কিছু পড়লাম, বাতাস, স্থল, জল, এগুলো সমস্তটা নিয়েই কি মহাদেশ। তো মহাদেশ তো তৈরি হলো, কিন্তু এখন আমরা যে মহাদেশটা দেখতে পাচ্ছি, এরকম মহাদেশ কিন্তু আগে ছিল না। তাহলে মহাদেশ কেমন ছিল? দেখো, মহাদেশের মধ্যে যে স্থলভাগগুলো ছিল, সেই স্থলভাগগুলো একসাথে জমাট বেঁধেছিল। এই একসাথে জমাট বেঁধে থাকা অবস্থাকে বলা হতো প্যানজিয়া। আর এই প্যানজিয়ার চারিদিকে যে ফাঁকা জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে ছিল জল, আর এই জলটাকে বলা হতো প্যানথালাসা। মানে বিশাল স্থলভাগকে বলা হচ্ছে প্যানজিয়া, আর স্থলভাগের চারিদিকে যে জল রয়েছে মহাসমুদ্র, এইটাকে বলা হচ্ছে প্যানথালাসা। এই প্যানজিয়া ধীরে ধীরে 20 কোটি বছর আগে ভাঙন শুরু হয়। ভাঙন হতে হতে বর্তমানে আমরা যেই ম্যাপ দেখে পরিচিত, সেই ম্যাপে উপস্থিত বা পরিণত হয়েছে। এবার এই ম্যাপে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, মাঝে একটা কালো দাগ দেখতে পাচ্ছি, এটা রেখা, এটি হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার মানে 0 ডিগ্রি। এই নিরক্ষরেখার উপরের পাটটা উত্তর গোলার্ধ এবং নিচের পাটটা দক্ষিণ গোলার্ধ। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবো যে উত্তর গোলার্ধে স্থলভাগ অনেকটাই বেশি, কিন্তু দক্ষিণ গোলার্ধে স্থলভাগগুলো ফাঁকা ফাঁকা, মানে স্থলভাগের তুলনায় জলভাগটা বেশি। এর জলভাগটা কতটা বেশি? মানে দক্ষিণ গোলার্ধের জলভাগ উত্তর ভাগের তুলনায় 15% বেশি। এই চ্যাপ্টারটা এখানেই শেষ হচ্ছে। এই চ্যাপ্টারে বাইরে কিছু নেই, এতটা পড়লে যথেষ্ট।